আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2025 বিজ্ঞান সাজেশন ব্যাপন অধ্যায় 3 ব্যাপন অবিশ্রবণ ও প্রসাধন। এই সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটি 3টি সেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজকের এই ক্লাসে। প্রথমে আমি তোমাদের প্রশ্ন দেখাবো, তারপর প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব। বিজ্ঞানের প্রত্যেকটি সাজেশন একটি প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, আর এই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। দেখো, প্রথম অবস্থায় কি আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, জাইলেম বাহিকা দিয়ে পাতা রস উত্তোলনের ধাপগুলো কি কি? 2 নম্বর, উদ্ভিদের পুষ্টিতে পানি কিভাবে সাহায্য করে? উদ্ভিদের পানি ও লবণ শোষণ প্রক্রিয়া ভিন্ন কেন? কোষ প্রাচীরকে বেদ্য পর্দা বলা হয় কেন? সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। ব্যাপনের দুটি বৈশিষ্ট্য লেখো। অবিশ্রবণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। হাইড্রোফিলিক পদার্থ কি? উদাহরণ দাও। দুটি কলয়েড ধর্মীয় পদার্থের নাম লেখো। লাস্ট প্রশ্ন 10 নম্বর, ইমবাইবেশন কেন হয়? সৃজনশীল প্রশ্ন, তারপরে দুইটি আছে এখানে। দেখো, উদ্দীপকটি আমরা পড়ে নিচ্ছি। স্যার ক্লাসে অবিশ্রবণ প্রক্রিয়া পড়াতে গিয়ে মূল দিয়ে কিভাবে পানি গ্রহণ করে তা আলোচনা করলেন এবং এভাবে পানি ও খনিজ লবণ শোষিত হয়। আর বললেন, প্রসাধন প্রক্রিয়ায় উদ্ভিদ পানি বের করে দেয়, কারণ উদ্ভিদ যে পানি গ্রহণ করে তা এ প্রক্রিয়ায় বের করে দেয়, তাই এটি উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্দীপকটি পড়ার পরে আমাদের যে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সেটি হলো যে 1 নম্বর, অবিশ্রবণ কি? স্টার্চ কেন কলয়েড ধর্মীয় পদার্থ? স্যারের বর্ণিত প্রক্রিয়াটি বর্ণনা করো। স্যারের উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তারপর যে সৃজনশীল প্রশ্নটি, দেখো দুটি চিত্র দেওয়া আছে। তারপর দেওয়া আছে 1 নম্বর, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে? খ নম্বর, কিসমিস পানিতে ডুবালে ফুলে ওঠে কেন? গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোন গাছটি বেশি খনিজ লবণ শোষণ করবে? কারণ ব্যাখ্যা করো। তারপর গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো যে কোন গাছটির প্রসাধন বেশি হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই ছিল আমাদের 3টি সেটের মধ্যে প্রথম সেট। এই সেটের উত্তরটি আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে প্রথম সেটের উত্তরটি, জাইলেম বাহিকা দিয়ে পাতা রস উত্তোলনের ধাপগুলো কি কি? উত্তরে বলছিলাম যে উদ্ভিদ দেহে জাইলেম দিয়ে রস উত্তোলন 3টি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হলো মাটির দ্রবণের কেন্দ্রাতিক পরিবহন মূলের কর্টেক্স টিস্যুর মধ্যে দিয়ে মূলের জাইলেমে যায়। তারপরে আছে জাইলেমের মাধ্যমে খাড়াভাবে পাতায় পানি পরিবাহিত হয়। 3 নম্বর, পাতার অন্তঃকোষীয় ফাঁকে বাষ্পীয় অবস্থায় পানি মুক্তি পায়। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, তো উদ্ভিদের পুষ্টিতে পানি কিভাবে সাহায্য করে? এই প্রশ্ন উত্তরগুলো। তারপর 1 থেকে 10 পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমাদের, এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। এই যে দেখো 4 নম্বর প্রশ্ন এবং উত্তর, ঠিক তেমনভাবে 3 নম্বর প্রশ্ন এবং উত্তর সবগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি তোমাদের, যে এইখানে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি তোমাদের 3টি সেটের মাধ্যমে যে অধ্যায়টা আমরা তুলে ধরেছি, এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের বাহিরে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে না। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। সো এই সাজেশনটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমরা যদি এই সাজেশনটি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখো এখানে সৃজনশীল প্রশ্নের উত্তরও কিন্তু আমরা দিয়ে রেখেছি এখানে। এই যে দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, আমি যে বলছিলাম প্রথম সৃজনশীল প্রশ্নটা, স্যার ক্লাসে অবিশ্রবণ প্রক্রিয়া পড়াতে গিয়ে মূল দিয়ে কিভাবে পানি গ্রহণ করে তা আলোচনা করলেন। এই প্রশ্নটা তোমাদের উদ্দীপকটা পড়াইছিলাম না? তারপর দেখো এখানে প্রশ্ন, 4টা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ছিল। সৃজনশীল প্রশ্ন পড়ে তার উত্তর কিন্তু আমার আগের প্রশ্নের মধ্যে ছিল না, কিন্তু এখন যে অংশটা আমি তোমাদের দেখাচ্ছি এই অংশে কিন্তু প্রশ্ন এবং উত্তর। এই যে দেখো উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের
দ্রবণ একটি অবিভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাই অবিস্রবণ। ঠিক তেমনিভাবে আমাদের এখানে সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেওয়া আছে। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। এটাই তো আমরা দেখেছিলাম, তাই না? 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে কি দেওয়া আছে, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে? কিসমিস পানিতে ডুবালে ফুলে ওঠে কেন? তার উত্তরগুলো আমরা একটু দেখি নিই এখানে। এই যে দেখো, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। তারপরে প্রশ্নটা ছিল, অবিস্রবণের কারণে কিসমিস পানিতে ডুবালে ফুলে ওঠে। কিসমিসের ভেতরে শর্করার গাঢ় দ্রবণ একটি অবিভেদ্য পর্দা দ্বারা পৃথক হয়ে থাকে। কিসমিস পানিতে রাখলে পানির অণু কিসমিসের অভ্যন্তরে অবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে, কিন্তু শর্করার অণু সেই পর্দা ভেদ করে বাইরে আসতে পারে না, ফলে কিসমিস ফুলে ওঠে। ঠিক তেমনিভাবে আমাদের গ নম্বর প্রশ্ন উত্তর, এই যে দেখো গ নম্বর প্রশ্ন উত্তর এবং গ নম্বর প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এই সাজেশনটি মাত্র 300 টাকায়, অর্থাৎ বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীরা ফুল সাজেশন তোমরা মাত্র পেয়ে যাচ্ছ 300 টাকায়। এটা আমাদের অফার মূল্য, এখন খুব সীমিত সময়ের জন্য, খুব তাড়াতাড়ি এই অফারটি শেষ হয়ে যাবে। তোমরা অতি দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করতে পারো। এই ছিল আমাদের প্রথম সেটের অন্তর্ভুক্ত বিষয়টি। এবার আমি দেখাবো দ্বিতীয় সেট। দেখো এখানে দ্বিতীয় সেট, কোষের বাহিরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি কোষের অভ্যন্তরের চেয়ে বেশি হয়ে যায় তবে কি করবে? 2 নম্বর প্রশ্ন, পানি শোষণ ও খনিজ লবণ শোষণের সম্পর্ক কেমন? প্রসাধন উদ্ভিদের কোন কোন স্থানে সংঘটিত হয়? উদ্ভিদের খনিজ লবণের শোষণ কতভাবে সম্পূর্ণ হয়? পানি পরিবহনে প্রসাধন গুরুত্বপূর্ণ কেন? উদ্ভিদের পরিবহন বলতে কি বোঝায়? জাইলেম ও ফ্লোয়েমকে উদ্ভিদের পরিবহনের পথ বলা হয় কেন? তারপর আছে 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে পানি শোষণের প্রয়োজনীয়তা কি? সেলুলোজকে পানিগ্রাহী পদার্থ বলা হয় কেন? 10 নম্বর, আতর ছড়ালে সুবাস ছড়িয়ে পড়ে কেন? এটা ছিল আমাদের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের সেট 2 এর তৃতীয় অধ্যায় থেকে যে সেট 2টা আমরা দেখেই বলেছিলাম, এই সেট 2 এর সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা সেট 2 এর সৃজনশীল প্রশ্নটি দেখব। দেখো এখানে, রাতুল কয়েকটি শুকনো ছোলা বীজ মাটিতে বপন করে কয়েকদিন পর দেখলো বীজগুলো বেশ ফুলে আকারে বড় হয়েছে। এ ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলেন এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশ্ন হলো যে দ্রব কি? খ নম্বর প্রশ্ন, দ্রাবকের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর প্রশ্ন আছে, রাতুলের ব্যাপনকৃত বীজগুলোর পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, বাবার কথার যথার্থতা বিশ্লেষণ করো। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন 1 নম্বর। এবার সৃজনশীল প্রশ্ন আমরা 2 নম্বরটা দেখি। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র পরে বলছে যে কোন উদ্ভিদের কাণ্ড ও মধ্য শিরা স্বচ্ছ? খ নম্বর প্রশ্ন, প্রসাধনের দুটি গুরুত্ব উল্লেখ করো। গ নম্বর প্রশ্ন, 1 নং, পানি কিভাবে জাইলেম বেসেলে পৌঁছায় তা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, চিত্রে এ অংশ ক্ষতিগ্রস্ত হলে উদ্ভিদে কি ধরনের সমস্যা হবে তা বিশ্লেষণ করো। তারপরে আমাদের যে 2 নং সেটের যে প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি এখন। এই যে দেখো 2 নং প্রশ্নের 2 নং সেটের প্রশ্ন উত্তরগুলো কি ছিল? প্রথম অবস্থায় যে কোষের বাইরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি কোষের অভ্যন্তরের চেয়ে বেশি হয়ে যায় তবে কি করবে? কি লেখা আছে উত্তরে? কোষের ভেতরে চেয়ে বাইরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি হলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় কোষ অভ্যন্তরে প্রবেশ করবে, কারণ পদার্থের অণুগুলোর ধর্ম হচ্ছে অপেক্ষাকৃত বেশি ঘনত্বের অবস্থান থেকে কম ঘনত্বের দিকে বিস্তার লাভ করা। তারপর 2 নম্বর প্রশ্ন, পানি শোষণ ও খনিজ লবণ শোষণের সম্পর্ক কেমন? ঠিক তেমনভাবে এখানে আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর প্রশ্ন পর্যন্ত তার প্রশ্ন এবং উত্তর এই অংশে আমরা পেয়ে যাচ্ছি। তোমরা একটু প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিবা।
তারপরে যদি তোমাদের এই সাজেশনটি দরকার মনে হয়, যদি মনে হয় যে এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই সাজেশনটি অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফ আকারে তোমরা নিতে পারো। 10 নম্বর প্রশ্ন দেখো কি ছিল, আতর ছড়ালে সুবাস ছড়িয়ে পড়ে কেন? ব্যাপন প্রক্রিয়ার কারণে আতর ছড়ালে তার সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যাপন হলো একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়া। আতরের নিকটবর্তী স্থানে আতরের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় আশেপাশের কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এর ফলে আতরের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর দেখো এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, রাতুল কয়েকটি শুকনো বীজ, বলছিলাম না একটু আগে তো আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়েছিলাম এবং তার সাথে উদ্দীপকটিও পড়ে শুনিয়েছিলাম। এখন দেখো এই প্রশ্নগুলো উত্তর এবং প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে। কি আছে? 1 নম্বর, দ্রব কি? যা দ্রাবকে দ্রবীভূত হয় তাই দ্রব। তারপর কি আছে? দ্রাবকের দুটি বৈশিষ্ট্য লেখো। দ্রাবকের দুটি বৈশিষ্ট্য হলো, দ্রাবক নিরপেক্ষ হয়, দ্রাবক সর্বদা তরল হয়। তারপরে গ নম্বর এবং গ নম্বর প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। 100% কমনের নিশ্চয়তাই আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তোমরা যারা এর আগের বছর আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিলে তারাই একমাত্র বলতে পারবে যে আমাদের সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং তার থেকে কত পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা দেখেছি যে এই সাজেশন পরে অনেকেই বলছে, যে রিভিউ দিয়েছে আমাদের চ্যানেলে, যে খুবই ভালো পরীক্ষা হয়েছে এবং তারা 100% পরীক্ষায় কমন পেয়েছে। দেখো 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল, এখানে আছে কোন উদ্ভিদের কাণ্ড ও মধ্যশিরা শস্য। খ নম্বর, প্রশোধনের দুটি গুরুত্ব উল্লেখ করা। 1 নং, এর পানি কিভাবে জাইলেম ভেসেলে পৌঁছায় তা ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, চিত্রের এ অংশ ক্ষতিগ্রস্ত হলে উদ্ভিদে কি ধরনের সমস্যা হবে তা বিশ্লেষণ করো। এই প্রশ্ন উত্তরগুলো দেখো এখানে। পেপারোমিয়া উদ্ভিদের কাণ্ড ও মধ্যশিরা শস্য। প্রশোধনের দুটি গুরুত্ব হলো, প্রশোধনের ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়, প্রশোধন উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। এইভাবে আমাদের এই প্রশ্নগুলো দেখো একটু। গ নম্বর এবং গ নম্বর প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। এই ছিল আমাদের সেট 2 এর অন্তর্ভুক্ত বিষয়। এবার আমরা তৃতীয় অধ্যায় থেকে সেট 3 দেখে নিব। দেখে এখানে সেট 3 সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাপনের দুটি গুরুত্ব উল্লেখ করো। প্রাণীদের শ্বসনের ব্যাপন কি ভূমিকা পালন করে? ডিমের কুষার ভেতরের পর্দাকে অর্ধবেদ্য পর্দা বলা হয় কেন? অবিশ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশোধনের প্রকারভেদ উল্লেখ করো। অর্ধবেদ্য পর্দার দুটি উদাহরণ লেখো। অবিশ্রবণ ও প্রশোধনের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রশোধন কিভাবে আবহাওয়াকে প্রভাবিত করে লেখো। তারপর প্রশোধনের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন হলো, পর্দা কত প্রকার ও কি কি? এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন, সেট 3 সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এবার দেখবো আমরা দুইটি সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন, সেট 3 এর দুটি সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 1 নম্বরের এম এবং এন। 1 নম্বর প্রশ্ন হলো, দ্রাবক কাকে বলে? প্রশোধনকে নেসেসারি এভিল বলা হয় কেন? এম প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উদ্ভিদের জন্য উদ্দীপকের এন প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন সেটা হলো যে, ঈদের দিন সকালে পায়েস রান্নার জন্য হীরার আম্মা কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছিলেন। কিছুক্ষণ পর দেখা গেল কিশমিশগুলো ফুলে উঠেছে। এ ব্যাপারে হীরা তার মাকে জিজ্ঞাসা করলো এবং মা তাকে বিস্তারিত বুঝিয়ে দিলেন। প্রশ্ন হলো যে, ইমবাইবেশন কি? ব্যাপন চাপ বলতে কি বুঝো? উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে বর্ণনা করো। ক নম্বর প্রশ্ন, উদ্ভিদ জীবনে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির গুরুত্ব আলোচনা করো। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এবার তার উত্তরটি আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, ব্যাপনের দুটি গুরুত্ব উল্লেখ করো। ব্যাপনের দুটি গুরুত্ব হলো, ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদ দেহে শোষিত
পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। 2 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হলো প্রাণীদের শ্বসনে ব্যাপন কি ভূমিকা পালন করে? ঠিক তেমনি ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখো 10 নম্বর প্রশ্ন বলছে যে পর্দা কত প্রকার ও কি কি। আমরা যে এর আগে প্রশ্নগুলো দেখেছিলাম সেখানে শুধু প্রশ্ন ছিল, এখন প্রশ্ন এবং উত্তর। পর্দা কত প্রকার ও কি কি? পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যথা অবেদ্য পর্দা, বেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা। তারপরে চিত্র, যে আমরা সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন দেখেছিলাম। কি ছিল প্রথম প্রশ্নটা? দ্রাবক কাকে বলে? খ নম্বর প্রশ্ন ছিল প্রশোধনকে নেসেসারি এভিল বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরগুলো এই যে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এখানে প্রশ্ন উত্তরটা, যে তরল পদার্থ বিভিন্ন কঠিন পদার্থের কণাকে দ্রবীভূত করে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে, তাকে দ্রাবক বলে। তারপর খ নম্বর প্রশ্ন প্রশোধনকে নেসেসারি এভিল বলা হয় কেন? তারপর দেওয়া আছে গ নম্বর প্রশ্ন উত্তর, সর্বশেষ আছে গ নম্বর প্রশ্ন উত্তর। এই ছিল 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। তারপর আছে কি 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ঈদের দিনে সকালে পায়েস রান্নার জন্য হীরার আম্মা কিসমিস পানিতে ভিজিয়ে রাখলেন। এটা দেখো ইমবাইবিশন কি, ব্যাপন চাপ বলতে কি বুঝো? এটার দেখো উত্তরগুলো এখানে দেওয়া আছে। পলিয়েডধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। তারপর আছে কি ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। ব্যাপন চাপ না থাকলে ব্যাপন ঘটে না। ঠিক তেমনিভাবে গ নম্বর প্রশ্ন উত্তর এবং সর্বশেষ গ নম্বর প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে। আশা করি তোমরা এই সাজেশনটি পড়লে খুবই ভালো লাগবে তোমাদের। আমাদের এই সাজেশনটি যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এতক্ষণ ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাস। আসসালামু আলাইকুম।